সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক দুনিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজ, বিভাগ রসায়ন। তো অনলাইন ক্লাসে আজকে একাদশ শ্রেণীর কার্যক্রম হচ্ছে। তো একাদশ শ্রেণীতে এটা হলো আমার প্রথম ক্লাস। তো আজকে আমি তোমাকে যেই টপিকসটা পড়াবো সেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এ দেখো চ্যাপ্টার বইয়ে হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় হলো তৃতীয় পরিমাণগত রসায়ন। তো আমাদের প্রথম টপিকসটা হচ্ছে ঘনমাত্রা বা শক্তিমাত্রা নির্ণয়, সি অথবা এস দুটোটা দ্বারাই প্রকাশ করা হয়। সমান 1000 W/MB। আমরা এসও লিখতে পারি, সিও লিখতে পারি। আমি এখানে সি দিয়েই লিখলাম। সি হলো ঘনমাত্রা, হলো সি, এর একক মোলারিটি বা মোল পার লিটার। আর পরিমাণ বা ভর হলো ডাব্লিউ, এর একক হলো গ্রাম। আয়তন হলো ভি, এর একক হলো লিটার বা মিলিলিটার। সিসি সেন্টিমিটার কিউব। সিসির মিনিং হচ্ছে কিউবিক সেন্টিমিটার। আর আণবিক ভর হলো এম, এর একক হচ্ছে গ্রাম পার মোল। তো আশা করি সূত্রটা তোমরা সবাই বুঝেছো। এটা নবম দশম শ্রেণীতেও তোমরা এই সূত্রটা পড়েছো। তো নিচে একটা অঙ্ক দিলাম, দেখো। একটি পাত্রে 250 ml দ্রবণে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত হলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা নির্ণয় করো। তো আমরা জানি সূত্র কি, সি ইকুয়াল 1000 W/MB। তো এখন কার ক্ষেত্রে বের করতে বলা হয়েছে? সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ভর W ইকুয়াল 2.65 গ্রাম, আয়তন ভি ইকুয়াল 250 ml। আণবিক ভর, এই আণবিক ভর বের করার নিয়ম তো আমরা জানি। আমরা কি পারমাণবিক ভরের সমষ্টি থেকে কি আণবিক ভর বের করি। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। এখানে কয়টা সোডিয়াম আছে? 2টা, তাই 2 গুণন করেছি। কার্বন 12, কার্বনের পারমাণবিক ভর হলো 12, আর সংখ্যা আছে কয়টা? একটা। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে কয়টা? 3টা। টোটাল করলে হচ্ছে কত? 106 গ্রাম পার মোল। ঘনমাত্রা সি ইকুয়াল হট। তারপর আমরা জানি সি সমান 1000 W/MB। আমরা মানগুলা বসালাম। ডাব্লুর মান হলো 2.65, আণবিক ভর হলো 106, আর আয়তন হলো 250। তো আমরা যখন এটা ক্যালকুলেশন করব, এটার অ্যান্সার আসবে 0.1 মোলার। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এখন এই অঙ্কের একটা সৃজনশীল করাই, এটা বোর্ড পরীক্ষাতেও সৃজনশীল হিসাবে আসে। দেখো সৃজনশীলটা লেখা আছে, একটা পাত্র, এটার মধ্যে দেওয়া আছে H2SO4, আয়তন 50 ml, ভর 2.45 গ্রাম, আর ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। উদ্দীপকের পাত্রে H2SO4 এর আণবিক ভর নির্ণয় করো। তাহলে H2SO4 এর ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে আয়তন কত? ভি সমান 50 ml, ভর W ইকুয়াল কত? 2.45 গ্রাম, আর ঘনমাত্রা সি ইকুয়াল কত? 0.5 মোলার। তো আমরা জানি সি ইকুয়াল 1000 W/MB। তারপর আমরা ভরের মান বসালাম, আমরা ভরের মান, ঘনমাত্রা, আয়তন বসালাম। করলে ক্যালকুলেশন করলে আসতেছে কি? 98 গ্রাম পার মোল। অতএব তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে এখানে আণবিক ভর কত আসছে? 98। আশা করি এই টপিকসটাও কি তোমরা সবাই কি বুঝতে পেরেছো। আচ্ছা, নিচের টপিকস দেখো। 10% W/V HCl দ্রবণ, এর মিনিং হচ্ছে 100 ml দ্রবণে HCl দ্রবীভূত আছে 10 গ্রাম। আর যদি 10% V/V HCl দ্রবণ হয়, তাহলে 100 ml দ্রবণে HCl দ্রবীভূত আছে 10 ml। কারণ কি? দুটোটাই আয়তন, তাই দুটোটার এককও কি হয়েছে? আয়তনই আছে। তারপর যদি লেখা আছে দেখো 10% W/W। তো HCl দ্রবণ, এটার মিনিং হলো 100 গ্রাম দ্রবণে HCl দ্রবীভূত আছে 10 গ্রাম। হ্যাঁ, যখন W/V দেওয়া ছিল তখন আয়তন আর গ্রাম ছিল, আর যখন দুটোটাই আয়তন দেওয়া আছে তাই এই মানটা কি? দুটোটাই আয়তনে লেখা আছে। আর যখন W দেওয়া আছে দুটোটা, তখন দুটোটাই কি হয়েছে? গ্রামে হয়েছে।
তো এটা বোর্ড কোশ্চেনে মাঝে মাঝে আসে যে নিচের কোনটি সঠিক। এখন আমরা দেখো নিচে লেখা আছে কি 10% HCl এর অর্থ, এটা লেখা নাই এটা কি W/V না V/V না W/W, কোনো কিছুই এখানে উল্লেখ করা নাই। তাহলে এটা যখন শুধু পার্সেন্ট দেওয়া থাকবে তখন আমরা কি W/V ধরে নেব। এখন নিচের অঙ্কটায় দেখো লেখা আছে কি 10% HCl এর দ্রবণের শক্তিমাত্রা মোলারিটি এককে নির্ণয় করো। তো 10% HCl দ্রবণের মিনিং আমরা একটু আগেই বুঝিয়েছি, যদি শুধু পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা W/V ধরবো। তাহলে 100 ml দ্রবণে HCl দ্রবীভূত আছে 10 গ্রাম। এখন HCl এর ক্ষেত্রে এখন এখান থেকে দ্রবণ থেকে আয়তন পেলাম 100 ml, ভর পেলাম কত 10 গ্রাম, আর আণবিক ভর বের করলাম, আণবিক ভর আসলো কত 36.5 গ্রাম মোল। এখন শক্তিমাত্রা C ইকুয়াল হট, তো আমরা জানি C ইকুয়াল 1000 W/mv, তো W মান 10, আণবিক ভরের মান 36.5 আর আয়তন কত 100। টোটাল ক্যালকুলেশন করলে অঙ্কটা দাঁড়ায় 2.74 মোলারিটি। ক্লিয়ার? এবার নতুন আরেকটা টপিকস দেখো, ঘনমাত্রা শতকরা এককে নির্ণয় করো। তো ঘনমাত্রা সমান C × m বাই 1000 × 100%। এখানে কিন্তু পার্সেন্ট রাখতেই হবে। এখন দেখো এই টপিক্সের একটা অঙ্ক করি, 0.1 মোলার HCl এর ঘনমাত্রা শতকরা এককে নির্ণয় করো। তো HCl এর ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া আছে কত 0.1, আণবিক ভর কত 36.5। তো ঘনমাত্রার সূত্র অনুযায়ী আমরা মানগুলা কি বসালাম, আণবিক ভর ঘনমাত্রার মান হলো 0.1, আণবিক ভর কত 36.5 আর ভাগ 1000 × 100%। তখন ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে 0.365%। এখন দেখো নিচে টপিক্স, এই টপিক্সটা তোমাদের সবার একটু মুখস্থ রাখতে হবে। নাম হলো প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমন মোলার দ্রবণ হলো 1 মোলার, সেমি মোলার দ্রবণ মানে 0.5 মোলার, ডেসিমোলার দ্রবণ মানে 0.1 মোলার, সেন্টিমোলার দ্রবণ মানে 0.01 মোলার, আর মিলিমোলার দ্রবণ মানে 0.001 মোলার। এই ঘনমাত্রাগুলা দ্রবণের নির্দিষ্ট, এই কারণে এই দ্রবণগুলা কি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে কি যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে বা নির্দিষ্ট থাকে তাকে প্রমাণ দ্রবণ বলা হয়। যেমন কি এখানে বললাম মোলার দ্রবণের ক্ষেত্রে কত মোলার 1 মোলার, সেমি মোলার দ্রবণ মানে কত 0.5 মোলার, আর ডেসিমোলার দ্রবণ মানে কত 0.1 মোলার, আর সেন্টিমোলার দ্রবণ মানে কত 0.01 মোলার, আর মিলিমোলার দ্রবণ মানে কত 0.01 মোলার। তোমাদের এই যে একটু আগে মোলার দ্রবণগুলা পড়ালাম, প্রমাণ দ্রবণগুলা, এগুলার মানগুলা মুখস্থ রাখতে হবে। অনেক সময় কোশ্চেনে তোমাদের দিয়ে দেয় যে এটা সেন্টিমোলার দ্রবণ, ডিসিমোলার দ্রবণ, তখন এটা কি মুখস্থ তোমাদের লিখতে হবে। আশা করি এই টপিকসটাও তোমরা কি সকলে বুঝতে পেরেছো। তো আমাদের পরবর্তী টপিক্সের নাম হচ্ছে পিপিএম। পরবর্তী টপিক্সের নাম কি পিপিএম। পিপিএম এর মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি 10⁶ অংশ দ্রবণে যত ভাগ বা অংশ দ্রবীভূত থাকে তাকে পিপিএম বলে। কি পিপিএম এর অর্থ কি পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি 10⁶ অংশ দ্রবণে যত ভাগ বা অংশ দ্রবীভূত থাকে তাকে পিপিএম বলে। আবার 1 ppm সমান হলো 1 মিলিগ্রাম পার লিটার। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে 1 ppm সমান কত, তখন এটা কি 1 মিলিগ্রাম পার লিটার। তো সেম ঘনমাত্রা নির্ণয় সূত্র, ঘনমাত্রা C × m বাই 1000 × 10⁶ ppm। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি C × m × 10⁻3, কারণ এই 1000 আর 10⁶ কাটাকাটি করলে কত থাকে 10⁻3 ppm। আশা করি এই টপিকসটাও তোমরা বুঝতে পেরেছো। তো এবার একটা দেখো অঙ্ক, 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তো কার ক্ষেত্রে বের করতে বলছে সোডিয়াম কার্বনেটে। তো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা C ইকুয়াল কত 0.1 মোলার, আণবিক ভর কত 106 গ্রাম পার মোল। তো আমরা জানি ঘনমাত্রা সমান C × m × 10⁻3 ppm। তারপর আমরা ঘনমাত্রা 0.1, আণবিক ভর 106 × 10⁻3 ppm, টোটাল করলে 10,600 ppm, মানে এই অ্যান্সারটা এইটা আসে। এবার দেখো নিচের একটা অঙ্ক আছে যে একটি পাত্রে
250 ml 5% নাইট্রিক দ্রবণ আছে, দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তো আমরা আগেই জানি পার্সেন্ট হলে কি ভর বা আয়তনে ধরবো, তাহলে 5% নাইট্রিক দ্রবণ এর অর্থ হচ্ছে 100 ml দ্রবণে নাইট্রিক অ্যাসিড আছে 5 গ্রাম, তাহলে দ্রবণে নাইট্রিক অ্যাসিডের আয়তন কত 100 ml, ভর কত 5 গ্রাম, আর আণবিক ভর কত আসে 63। তো আমরা যদি করি তখন ঘনমাত্রা বের করার সূত্র অনুযায়ী প্রথমে কি করব, ঘনমাত্রা বের করব। এখন তোমরা হয়তো কোশ্চেন করতে পারো, স্যার এই যে 250 ml যে পাত্র দেওয়া আছে এটা কেন ইউজ করা হলো না? হ্যাঁ, আমরা এইটা ইউজও করতে পারি। তখন কি লিখতে হতো কি 100 ml এ যদি থাকে 5 গ্রাম তাহলে 250 ml এ কত, তো তখন ওই মানগুলো এখানে বসতো, যেই ভরটা বের হতো আর আয়তনটা কি 100 জায়গায় কত হইতো 250, বাট একটা লাইন বেশি করা লাগতো, অ্যান্সার ওই একই আসতো। এখানে ঘনমাত্রা বের করছি যা হইতো 250 ml এর জন্য করলেও কি তা হতো। তোমরা যদি 250 ml দিয়েও করো হবে, আর আমি যেভাবে করছি এভাবে করলেও হবে। এভাবে করলে কি একটা লাইন কম করতে হয়। তাহলে দেখো ঘনমাত্রা বের হইছে কত 0.74 মোলা। আবার আমরা জানি ঘনমাত্রা C × m × 10⁻³ ক্যালকুলেশন করলে অ্যান্সারটা এত আসে। আশা করি এই টপিকসটাও কি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এই টপিকসের একটা সৃজনশীল, একটা পাত্রে 10 ml 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন এটার কি ppm এককে ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের আয়তন 10 ml, ঘনমাত্রা কত 0.1 মোলার, আণবিক ভর আসে কত 56 গ্রাম পার মোল। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আমরা জানি ঘনমাত্রা C × m × 10⁻³ আমরা ঘনমাত্রার মান বসাই, তারপর আণবিক ভর বসাই, তারপর যা আছে সূত্রে তখন ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসে। আশা করি তোমরা সবাই এই টপিকসটা যে পড়ানো হয়েছে বুঝতে পেরেছো, এবং খুব সহজ একটা টপিকস এবং বোর্ড পরীক্ষাও আসে। আমি যেই চ্যাপ্টারটা পড়াচ্ছি যে পরিমাণগত রসায়ন, এটা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় 2টা সৃজনশীল আসে এবং মাঝে মাঝে এই টপিকসগুলোও কি আসে। এখন আমরা নিচের টপিকসটা আমরা দেখি। দেখো এটা হলো ppb, পার্টস পার বিলিয়ন, প্রতি 10⁹ অংশ দ্রবণে যত ভাগ বা অংশ দ্রবীভূত থাকে তাকে ppb বলে। সেম আগের ফর্মুলার অনুযায়ী ঘনমাত্রা সমান C × m/1000 × 10⁹। এটাকে যদি আমরা কাটাকাটি করি তখন সূত্রটা আসে কি C × m × 10⁶ ppb। এখানে আর ভিন্ন অঙ্ক দেখালাম না, কারণ কি ওই সেম সিস্টেমেই খালি ঘনমাত্রা দেবে, এককটা খালি কি হবে চেঞ্জ হবে। আগেরগুলার একক ছিল ppm, আগেরগুলার একক ছিল কি ppm, আর এইটার একক হয়েছে কি ppb। আশা করি তোমরা এই টপিকসটা বুঝতে পেরেছো। এখন নিচে অঙ্কটা দেখো, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে? তো প্রথম আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করলাম 44 গ্রাম পার মোল। তো এটাকে যদি ভেঙে লিখি 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত 44 গ্রাম। আবার আমরা জানি কি সকল গ্যাসে অণুর সংখ্যা সমান, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণু কত 6.023 × 10⁻23। তো আমাকে কি বলছিল 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু আছে? তো আমরা দেখতেছি কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে 6.023 × 10⁻23, আর কোশ্চেনে কত দেওয়া আছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে। তারপর আমরা কি করলাম ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসলো 1.50 × 10⁻23D। এখন দেখো পরবর্তী টপিকসটা কি বলা হয়েছে, প্রমাণ তাপমাত্রায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তো প্রমাণ তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাসের আয়তন বলা হয়েছে। তো অ্যামোনিয়ার প্রথম আণবিক ভর বের করলাম 17 গ্রাম পার মোল। তো 1 মোল অ্যামোনিয়ার ভর হলো কত 17 গ্রাম। এখন প্রমাণ তাপমাত্রা বা এসটিপির মিনিং হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। প্রমাণ তাপমাত্রা ইংরেজি ফর্ম হলো কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত 22.4 লিটার, কারণ আমরা সকলেই জানি যে সকল গ্যাসের মোলার আয়তন সমান, সেটা কত এসটিপিতে 22.4 লিটার। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন 22.4 লিটার, আর কোশ্চেনে কত গ্রামের চেয়েছিল
1.7 গ্রাম। তাহলে 1.7 গ্রামের জন্য আমরা ঠিক ম্যাথমেটিক্যাল কাম করলে তোমাদের অঙ্কের অ্যান্সারটা হবে 2.24 লিটার। আশা করি যে টপিকসগুলো পড়ানো হলো এগুলো সবগুলোই কি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এরপর পরবর্তী টপিকসে চলে যাই। দেখো পরবর্তীতে একটা অঙ্ক দেখা আছে, চুনা পাথর ও HCl এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কার চুনা পাথর ও HCl। আমরা তো সবাই চুনা পাথরের সংকেত জানি, সেটা হলো কি ক্যালসিয়াম কার্বনেট। এখন বলছে কি 85% বিশুদ্ধ 20 গ্রাম চুনা পাথর ও HCl এর বিক্রিয়ায় STP-তে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন নির্ণয় করো। তো প্রথমে তারা বলছিল কি চুনা পাথর ও HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস। আবার বলছে কি এর মধ্যে 85% বিশুদ্ধ 20 গ্রাম চুনা পাথর ও HCl এর বিক্রিয়ায় STP-তে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন নির্ণয় করো। তো 85% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট, এর অর্থ হচ্ছে 100 গ্রাম চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে 85 গ্রাম। কি বললাম, 100 গ্রাম চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে 85 গ্রাম। এখন উদ্দীপকে কত বলছিল, 20। তাহলে 20 গ্রাম চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালকুলেশন করলে কত বের হয়, 17 গ্রাম। এখন কি করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট ও HCl এর কি বিক্রিয়া করতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেট ও HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর কি উৎপন্ন হয়, পানি। এখন ওই যে আবার একই কোশ্চেনই তো বলছিল STP-তে এর আয়তন। তো আমরা জানি STP-তে সকল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তো এখন যদি আমরা করি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, 22.4 লিটার। আর আমরা 20 গ্রামে কত গ্রাম বিশুদ্ধ পাইছিলাম, 17 গ্রাম। তাহলে 17 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 ইন্টু 17 ভাগ 1000। তো টোটাল ক্যালকুলেশন করলে আসে কত, 3.8 লিটার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তী তোমরা আরেকটা অঙ্ক আছে, দেখো কি বলছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20 অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে। তো আমরা প্রথম ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হয় কত, 100 গ্রাম পার মোল। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হয় কত গ্রাম, 100 গ্রাম। আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের অণু থাকে কত, 6.023 × 10⁻23। এখন আমাকে কি বলছে, ভর বের করতে বলছে। তাহলে 6 × 0.23 × 10⁻23 অণু ক্যালসিয়াম কার্বনেটের ভর কত গ্রাম, 100 গ্রাম। আর কোশ্চেনে দেওয়া ছিল কত, 2 × 10⁻20 অণু ক্যালসিয়াম কার্বনেটের ভর। আমরা যদি এই পুরোটা ক্যালকুলেশন করি তখন অ্যান্সারটা আসে 0.033 গ্রাম। এখন আমাদের কোশ্চেন বলছিল কি 10 গ্রাম থেকে এত অণু সরিয়ে নিয়েছি, এখন আমরা কিন্তু এত অণুর ভর বের করে নিয়েছি কত, 0.033। তাহলে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ টোটাল ছিল কত, 10 গ্রাম। আর যখন আমরা এত অণু সরিয়ে নিয়ে গেছি 10 থেকে কি এটা যে ভরটা সেটা কি বিয়োগ করতে হবে, 10 বিয়োগ 0.033। তো ক্যালকুলেশন করলে কি আসে, 9.967 গ্রাম। আশা করি তোমরা কি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী যেই টপিক সেটা হলো কি দ্রবণের লঘুকরণ সূত্র, V1S1 V2S2। তো এক্ষেত্রে লঘুকরণের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, আচ্ছা আমরা যদি কোনো টেস্ট টিউবে অ্যাসিড দ্রবণ নেই বা বিকারে, তার মধ্যে যদি আবার পানি যোগ করি তখন ওই দ্রবণের ঘনমাত্রা হ্রাস পায়, সাথে সাথে কি হয়, আয়তন বৃদ্ধি পায়। এটাই হলো কি দ্রবণের লঘুকরণের মূল তত্ত্ব। আর দেখো আগে দ্রবণটা অ্যাসিড ছিল, তাহলে ওর ঘনমাত্রা অ্যাসিডের ছিল, আয়তনও কিসের ছিল, অ্যাসিডের ছিল। যখন আমরা পানি যোগ করছি
দ্রবণটা লঘু হয়েছে কিন্তু দ্রবণটা কিন্তু অ্যাসিডেরই থাকবে, তা ওই পরবর্তী আয়তনটাও কারই হবে, অ্যাসিডেরই হবে, আর ঘনমাত্রাটা কার হবে, অ্যাসিডের। জাস্ট কি হয়ে যাবে, লঘু হয়ে যাবে। এটা অ্যাসিডের ক্ষেত্রেও ঘটতে পারে, জারক বিজারকের ক্ষেত্রেও ঘটতে পারে, এমনকি তোমার এই ক্ষারের ক্ষেত্রেও কি ঘটতে পারে। আমরা কোনো যেই দ্রবণই হোক, ওই দ্রবণে যদি অ্যাসিড হোক, ক্ষারক হোক, জারক বিজারক হোক, ওই দ্রবণে যদি আমরা পানি যোগ করি, ওই দ্রবণটা ওই দ্রবণই থাকবে, যেটা অ্যাসিড থাকলে অ্যাসিড থাকবে, ক্ষার থাকলে ক্ষার থাকবে, জারক থাকলে জারক থাকবে, বিজারক থাকলে বিজারক। জাস্ট খালি কি আয়তন বৃদ্ধি পাবে আর ঘনমাত্রা কি হবে, হ্রাস পাবে। তো এইটাই হলো দ্রবণের লঘুকরণ সূত্র। তো দ্রবণের লঘুকরণ সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করি। দেখো 300 ml 3 মোলার অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার হবে। ওই যে দেখো আগে ছিল কত 300 আর ঘনমাত্রা ছিল কত 3 মোলার। এখন কি পরিমাণ পানি যোগ করলে এই অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার। দেখো ঘনমাত্রা হ্রাস পেয়ে কত হয়ে গেছে 1 মোলার। আর পানি যোগ করার মানে কি, অবশ্যই কি এর আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে অ্যাসিডের ক্ষেত্রে প্রাথমিক আয়তন V1 ইকুয়াল কত 300 ml, আর প্রাথমিক ঘনমাত্রা S1 ইকুয়াল কি 3 মোলার। পরিবর্তিত ঘনমাত্রা S2 ইকুয়াল 1 মোলার, পরিবর্তিত আয়তন কত V2 ইকুয়াল হট। তাহলে আমরা দ্রবণের লঘুকরণের সূত্র করব V1 S1 ইকুয়াল কি V2 S2। তো এখান থেকে আমরা কি V2 বের করব। তো ক্যালকুলেশন করলে এটা আসে কত ml, 900 ml। দেখো দ্রবণ আগে আয়তন ছিল কত ml 300, এখন হয়েছে কত 900। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে না, তাহলে কতটুক পানি যোগ করতে হয়েছে, অতিরিক্ত পানি যোগ করতে হবে। 900 বিয়োগ 300 তাহলে কত হয় 600 ml। তাহলে আমরা অতিরিক্ত কত পানি যোগ করছি 600 ml। এইখানেই বলছিল যে কি পরিমাণ পানি, যদি আমরা 600 ml পানি যোগ করি তাহলে দ্রবণের ঘনমাত্রা কত মোলার হবে 1 মোলার হবে। আশা করি এই টপিকসটাও কি তোমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছো। তো এরপরে দেখো এটা একটা সৃজনশীল। একটা পাত্রে 100 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দেওয়া আছে। কি দ্রবণ, সোডিয়াম থায়োসালফেট। তো উদ্দীপকের দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায়। তো আমরা ওই সেন্টিমোলার দ্রবণের এটা কি ঘনমাত্রাটাকে আমাদের কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এইটা যেই দ্রবণ ছিল তার মধ্যে পানি যোগ করছে, তো এটা যা আছে তাই থাকবে। তাহলে তো প্রথম লিখবো কি সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে আয়তন V ইকুয়াল কত 100 ml, ঘনমাত্রা S1 0.2 মোলার, পরিবর্তিত ঘনমাত্রা S2 ইকুয়াল কত 0.01 মোলার। এই যে এটা আমরা মুখস্থ লিখছি সেন্টিমোলার। আমি তোমাদের প্রথমে একটা টপিকস পড়ালাম না যে প্রমাণ দ্রবণ কি, তো তখন কি 5টা ঘনমাত্রা দ্রবণ বিশিষ্ট মুখস্থ করতে বলছিলাম, ওরকম সেন্টিমোলার মানে কত 0.01 মোলার, আর আয়তন V2 ইকুয়াল হট। তারপর আমরা দ্রবণের লঘুকরণের সূত্র বসাবো V1 S1 ইকুয়াল V2 S2। তো V2 ইকুয়াল V1 S1 বাই S2। তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত ml হয়ে গেছে 2000 ml। দেখো আগে দ্রবণের আয়তন ছিল কত 100 আর এখন কত হইছে 2000। তাহলে আমাদের কি করতে হবে, অতিরিক্ত পানি যোগ করতে হবে। তাহলে 2000 বিয়োগ 100 তাহলে কত হবে 1900 ml। আশা করি যে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ টপিকসটা পড়ালাম এটা তোমরা সবাই বুঝতে পারবে, এবং এই বোর্ড পরীক্ষায় কিন্তু এখান থেকে কি কোশ্চেন আসে। এখন দেখো পরবর্তী টপিকস, সেটা হলো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলে। যেমন একটা অ্যাসিড HCl তার সাথে একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা পরস্পরকে প্রশমিত করে সোডিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করলো পানি। তো এই বিক্রিয়া আমরা সমতা করার পর দেখলাম অ্যাসিড কত মোল প্রয়োজন হয়েছে 1 মোল, আর ক্ষারও কত মোল 1 মোল। এখন অ্যাসিডকে আমরা মোল সংখ্যা হিসাবে ছোট হাতের A দ্বারা প্রকাশ করি, আর ক্ষারকে বেস বলা হয়, এটাকে কি ছোট হাতের B দ্বারা প্রকাশ করা হয়। তাই অ্যাসিড
অ্যাসিডের ক্ষেত্রে A ইকুয়াল কত 1 মোল আর B ইকুয়াল কত 1 মোল। তুমি অন্য কিছুও ধরতে পারো, বাট অ্যাসিড আর ক্ষারকের ক্ষেত্রে A আর B ধরাটাই কি উত্তম। A দ্বারা অ্যাসিড আর B দ্বারা ক্ষার, মানে বেস বোঝায়। এখন আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, যেমন প্রথম টপিকটার নাম হলো এক ক্ষারকীয় অ্যাসিড। এটা হলো কি, যে অ্যাসিড ক্ষারের 1 মোলের সাথে বিক্রিয়া করে, কি যদি কোনো অ্যাসিড ক্ষারের 1 মোলের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে এক ক্ষারকীয় অ্যাসিড বলে। যেমন HCl, নাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এরা সকলেই কি এক ক্ষারকীয় অ্যাসিড। দেখো এই যে বিক্রিয়া করছে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করছে করে কি লবণ আর পানি উৎপন্ন করছে। তাহলে 1 মোল অ্যাসিড কয় মোল ক্ষারকে প্রশমিত করছে? 1 মোল ক্ষারকে। এই কারণে এটার নাম কি এক ক্ষারকীয় অ্যাসিড। তোমরা সবাই হয়তো বুঝেছো, মানে কি কোনো অ্যাসিড যে ক্ষারের 1 মোলকে প্রশমিত করতে পারে তাকে কি বলা হয়? এক ক্ষারকীয় অ্যাসিড। এই দেখো 1 মোল HCl 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করছে। তো অনুরূপভাবে আবার কি আছে? ক্ষারীয় অ্যাসিড। এখন সংজ্ঞা আর বললাম না, সেম সংজ্ঞা। যে অ্যাসিড ক্ষারের কয় মোলকে প্রশমিত করতে পারে? 2 মোলকে প্রশমিত করতে পারে তাকে কি দ্বিক্ষারীয় অ্যাসিড বলে। যেমন এক্সাম্পল হিসাবে দিলাম কি সালফুরিক অ্যাসিড, আর এটা হলো কি অক্সালিক অ্যাসিড। এখন সালফুরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর কি পানি উৎপন্ন করছে। আমরা সমতা করার পর দেখলাম অ্যাসিডের মোল কত 1 আর ক্ষারের মোল কত 2। তো আমরা সংজ্ঞা অনুযায়ী বলছিলাম যে অ্যাসিড ক্ষারের কয় মোলকে প্রশমিত করে? 2 মোলকে প্রশমিত করে বা 2 মোলের সাথে বিক্রিয়া করে তাকে দ্বিক্ষারীয় অ্যাসিড বলে। তারপরের টপিকস হলো এক অ্যাসিডীয় ক্ষার। এই পরের টপিকসের নাম কি? এক অ্যাসিডীয় ক্ষার। ঠিক উল্টা, যে ক্ষার কোনো অ্যাসিডের 1 মোলের সাথে বিক্রিয়া করে তাকে এক অ্যাসিডীয় ক্ষার। দেখো এখানে ক্ষারের নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। কার সাথে বিক্রিয়া করছে? HCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করছে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এরা সবাই কি এক অ্যাসিডীয় ক্ষার। এরা সব সময় এই ক্ষারগুলা অ্যাসিডের 1 মোলের সাথে কি করবে? বিক্রিয়া করবে। এখন পরের বিষয়টা দেখো, অ্যাসিডীয় ক্ষার। যে ক্ষার অ্যাসিডের কয় মোলের সাথে বিক্রিয়া করবে? 2 মোলের সাথে বিক্রিয়া করবে তাদেরকে অ্যাসিডীয় ক্ষার বলা হয়। যেমন কি সোডিয়াম কার্বনেট ও জিঙ্ক হাইড্রোক্সাইড, আরও কয়েকটা আছে, আমি 2টা এক্সাম্পল দিয়েছি। এখন দেখো সোডিয়াম কার্বনেট একটা ক্ষার, অ্যাসিডের হাইড্রোক্লোরিক এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করছে। এখানে কয় মোল অ্যাসিড বিক্রিয়া করছে? 2 মোল। এই কারণে এটার নাম কি অ্যাসিডীয় ক্ষার। আশা করি যতটুকু টপিকস পড়ানো হয়েছে এগুলো কি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এখন এই টপিকসের একটা ম্যাথ করি। দেখো ম্যাথে দেওয়া আছে। তো এর আগে একটা জিনিস দেখো, অ্যাসিড ক্ষার টাইট্রেশনের মূল তত্ত্ব V1S1 বাই V2S2 A/B। এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো আমরা উপরে অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রা লিখছি আর নিচে ক্ষারের আয়তন আর ঘনমাত্রা লিখছি। এই কারণে উপরে A লিখছি আর নিচে কি লিখছি? B লিখছি। তুমি যদি অঙ্ক করার সময় ক্ষারেরটা উপরে লেখো তাহলে মোল সংখ্যাও কি উপরে দিতে হবে। আমরা অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রাকে উপরে লিখছি, ক্ষারের আয়তন আর ঘনমাত্রাকে নিচে, তাই অ্যাসিডের মোল সংখ্যা A কে উপরে লিখছি আর B এর মোল সংখ্যাকে নিচে লিখছি। তুমি যদি কখনো ক্যালকুলেশনের সময় ক্ষারকে উপরে লেখো তাহলে মোল সংখ্যাও কি উপরেই লিখতে হবে। এখন একটা কোশ্চেন আছে দেখো, যে 10 ml 0.5 মোলার HCl দ্রবণকে প্রশমিত করতে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন। ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। এখানে 10 ml 0.5 মোলার একটা অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, আরেকটা ক্ষারের শুধু আয়তন দেওয়া আছে, বের করতে বলছে কি ঘনমাত্রা। যেহেতু অ্যাসিড ক্ষার তাহলে কি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করতে হবে। তাহলে দেখো HCl ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া নিম্নরূপ। HCl ও সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। অ্যাসিড প্রয়োজন কয় মোল? 1 মোল। ক্ষারও প্রয়োজন কত? 1 মোল। তো আমরা এখন অঙ্কেতে চলে যাই। তো এখানে HCl এর ঘনমাত্রা আয়তন V1 ইকুয়াল কত? 100
ml, আর HCl এর ঘনমাত্রা 0.5 মোলার। HCl এর মোল সংখ্যা 1 মোল, ওই যে বিক্রিয়া থেকে করছি। যদি বিক্রিয়া না করো তাহলে কখনোই কি মোল সংখ্যা তোমরা পাবে না, তাহলে কি হবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। তারপর কি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন V2 সমান কত, 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা H2 ইকুয়াল হোয়াট, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা 1 মোল। তারপর আমরা ওই যে অম্ল ক্ষারক টাইট্রেশনের কি সূত্র দিয়ে লিখব, আমরা জানি V1S1/V2H2A/B। আমি কারণ কি অ্যাসিডকে আয়তনকে আগে ধরছি তাই V1 ধরছিলাম, তাই আমরা কি অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রাকে উপরে দিয়েছি, আর ক্ষারের আয়তন আর ঘনমাত্রাকে কি দিয়েছি, নিচে দিয়েছি। তারপর আমরা এটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর দেখো ঘনমাত্রা কত হয়েছে, 0.05 মোলার। বিক্রিয়া করার পর ঘনমাত্রা হয়েছে কত, 0.05 মোলার। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, এগুলো বোর্ড পরীক্ষাতেও মাঝে মাঝে আসে। তো আশা করি আজকের ক্লাসে যেই টপিকসগুলো পড়ানো হয়েছে তোমরা সবগুলাই বুঝতে পেরেছো। তো এইগুলো একটু বাসায় পড়বে, যেহেতু করোনা পরিস্থিতির কারণে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তোমাদের এই অনলাইন ক্লাসের উপরই নির্ভর করে পড়াশোনা করতে হবে। আর যেহেতু টপিকসগুলো মোটামুটি সহজই, তোমরা বাসায় অল্প অল্প করে এগুলা পড়বে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এবং বাসায় পড়াশোনা করবে। এই বলেই আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।